রাজকুমারী এলিসা সে জল থেকে আজকে প্রথমবার জলের উপরে উঠে সে পৃথিবীর দৃশ্য দেখছিল। ও এত সুন্দর উপরের পৃথিবীর দেশটা, আমাদের নিচের জলের পৃথিবী তো খুব একটা এত ভালো না। আমার দিদি তো আমাকে কোনো সময় উপরে উঠতেই দেয় না। আজকে না এলে তো আমি বুঝতেই পারতাম না পৃথিবীর দৃশ্য এত সুন্দর। আজ আমি একা একা নাচে বেড়াবো, খেলে বেড়াবো উপরে উপরে। ইয়ে কি মজা, আজ আমি প্রথমবারের মতন উপরে পৃথিবীর দৃশ্যটা দেখছি। ও মা, কি সুন্দর একটা পাখি উড়ে আসছে। ইয়া, আজ আমি প্রথমবার দেখলাম পাখি। আরে পাখি বন্ধু, তুমি এইখানে কি করছো? তুমি তো সত্যি খুব সুন্দর একটা পাখি। এই ওপরের দেশে যে এত সুন্দর সুন্দর পাখি বাস করে তা তো আমি আগে জানতাম না। আজকে ভাগ্যিস উপরে এলাম। আরে রাজকুমারী এলিসা, তুমি কেন হঠাৎ এই নদীর উপরে এসেছো? জানো না তোমাদের জন্য এই নদীর ওপরটা খুব বিপজ্জনক। আরে বন্ধু, তুমি আমায় চিনলে কি করে? আমি যে রাজকুমারী এলিসা। আমি তো আজকে প্রথমবারেই নদীর উপরে উঠলাম, এর আগে তো কখনো আসিনি। আরে তোমাকে চিনবো না? তুমি হলে রাজকুমারী ভ্যালিসার একমাত্র ছোট বোন, আর তুমি হলে রাজকুমারী এলিসা। রাজকুমারী এলিসা জীবনে প্রথমবার পানির উপরে এসে খুব খুশি ছিল, কিন্তু আর খুশি কতক্ষণ। হঠাৎ করে একটা ঈগল উপর থেকে এসে রাজকুমারী এলিসাকে পানির উপর থেকে তুলে নিয়ে চলে যায়। দয়া করে আমায় নিয়ে যেও না, আমায় ছেড়ে দাও। তুমি কে? আরে আরে এখনই তো রাজকুমারী এলিসাকে নিয়ে চলে গেল। রাজকুমারী ভ্যালিসা বন্ধু, তুমি শুনতে পাচ্ছ? বাঁচাও তোমার বোনকে। এই জন্যই বলেছিলাম বোন, তুই উপরে যাস না। এখন কি করব? এ তো মিঠুর গলা, না জানি এখন বোনটা কি বিপদে পড়লো। আমি এখন কি করব? আর ভালো লাগে না, কেউ কোনো বারণ শুনে না। বোন, রাজকুমারী এলিসা কোথায় তুই? আরে ঈগল ভাই, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো তোমায় কিচ্ছু ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আরে রাজকুমারী এলিসা বন্ধু, তোমার কিচ্ছু ভয় নেই। আমি তোমাকে সত্যিটা জানাতে নিয়ে যাচ্ছি। তুমি চুপচাপ বসে থাকো, আমার সঙ্গেই চলো। তারপর রাজকুমারী এলিসাকে নিয়ে ঈগল পাখি এক গুহার সামনে দাঁড়ালো। এ কত উঁচু পাহাড় ঈগল ভাই, এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে? এই গুহার মুখে দেখি আলো জ্বলে, এটা কিসের গুহা ভাই? আমার তো সত্যি এবার খুবই ভয় পাচ্ছে। এইখানে তুমি তোমার জীবনের প্রথম রহস্যের চাবি পাবে রাজকুমারী এলিসা। তুমি আমার সঙ্গে ভেতরে চলো এবার। হা হা হা, অবশেষে তুমি এলে রাজকুমারী এলিসা। আমি অনেকদিন থেকে তোমার অপেক্ষায় ছিলাম যে তুমি এই গুহায় কবে আবার আসবে। আরে ভাই, আপনিও আমাকে চিনেন, কিন্তু এটা কি করে সম্ভব? এদিকে ঈগল ভাইও আমাকে চেনে, আর আমি তো শুধুমাত্র একটা জলপরি, কিন্তু আমাকে আপনারা কি করে চেনেন? আসলে রাজকুমারী এলিসা, তুমি কে সেটা তুমি নিজেও জানো না। সময় হলে ঠিক আস্তে আস্তে বুঝবে। তবে তুমি এখানে এসেছো, চুপচাপ একটু অপেক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই পুরো গুহা কেঁপে ওঠে। তারপর সঙ্গে সঙ্গে এক ছায়াদানব এসে তাদের গুহাতে হাজির হয়। এদিকে তো রাজকুমারী এলিসা পুরাই হতবাক। না, এই মেয়েটাকে কিছুই বলা যাবে না। যদি সব জেনে যায়, সব নষ্ট হয়ে যাবে। আমি তাকে এক্ষুনি ধ্বংস করব, কিছুতেই ছাড়বো না। কি ব্যাপার, আমায় নিয়ে তোমরা সব কি করতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমাদের কারো ক্ষতি করিনি, তাহলে আমায় কেন মারবে? আমি তো তোমাদের কোনো শত্রু নয়। তুমি ভয় পেও না রাজকুমারী এলিসা, আমরা তোমার সঙ্গে আছি। তুমি শুধু চুপচাপ বসে থাকো, যা বলি তাই করো। শোনো রাজকুমারী এলিসা, তোমার কণ্ঠস্বর অনেক সুন্দর আছে, তুমি একটুও ভয় পেও না। তুমি তোমার কণ্ঠের সুর দিয়ে একটা সুন্দর গান গাও, তাহলে এ গুহাকে আলোকিত করে দাও। তারপর এ দানব এখান থেকে বিনাশ হয়ে পালিয়ে যাবে। তুমি আর দেরি করো না, এক্ষুনি শুরু করো গান। কোথায় তুমি মা, অন্ধকারে আমায় যে আর ভালোই লাগে না। কোথায় তুমি মা, অন্ধকারে আমায় যে আর ভালোই লাগে না। এই আধারে দেখতে দেখতে ফুরিয়ে আসে দম,
এই আধারে দেখতে দেখতে ফুরিয়ে আসে দম, বুঝতে পারি আমায় দেখার সময় বড়ই কম। এরকম আরে তুমি বন্ধ করো। এখন হবে শত্রু বিনাশ, আমি রাজকুমারী এলিসা। এই রাক্ষস দানব আজকে শেষ হবে এই গুহাতে। আমি মরে গেলাম, জ্বলে গেলাম, আর সহ্য করতে পারছি না আলো। রাজকুমারী এলিসা, এবার তোমার গান থামাও। সত্যি তোমার গানে সত্যি খুব জাদু আছে তোমার কণ্ঠে। ছায়াদানব এই গুহাতে নিমিষে মিশিয়ে গেল। তোমার গানের সত্যি জাদু আছে। তোমাকে তোমার আসল রূপ তুমি আস্তে আস্তে জানতে পারবে তুমি আসলে কে। তারপর রাজকুমারী এলিসাকে ঈগল আবার সেই নদীর পাড়ে এসে রেখে যায়, কিন্তু তার লাস্টে আবার একটা সত্যি কথা বলে যায়। মনে রেখো তুমি রাজকুমারী এলিসা, তুমি শুধু জলপরী নও, তোমার ভেতরে এক ইতিহাস আছে। একদিন সেটা পুরো রাজ্যকে বদলে দিবে। আস্তে আস্তে তুমি সঠিকটা জানতে পারবে। রাজকুমারী এলিসা বারবার এ কথা শুনে সে সত্যিই খুব কষ্ট পেয়েছিল। সে কান্না করতে করতে সে বলছিল, তাহলে আমি কে? আমি যদি একজন জলপরী না হই, কি আমার পরিচয়? আমাকে কেউ সত্যিটা বলছে। রাজকুমারী গোলাপি একদিন ঠাকুমার বাগানে ফুল তুলতে আসে। মা, কি সুন্দর সুন্দর ফুল বাগান! আজকে আমি ফুলগুলো তুলে নিয়ে বাড়ি যাব। আমি আজকে এক ঝুড়ি ফুল তুলবো। সত্যি এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি। আরে বাছাধন, কে রে তুই? সুন্দরী মেয়ে, আমার এ বাগানে ফুল তুলতে এসেছিস? আরে দিদা, আমি গো গোলাপি, তোমার বাগানে ফুল তুলতে এসেছি। কি করব, ভালো লাগছে না, তাই ভাবলাম কিছু ফুল তুলে নিয়ে আসি দিদার বাগান থেকে। আরে গোলাপি, তোকে চিনতে পেরেছি। এতদিন পর কেন? মাঝে মাঝে তো আসতে পারিস বুড়ি দিদাকে দেখতে নাকি? ঠিক আছে দিদি, এবার থেকে তোমার কাছে প্রত্যেকদিন আসবো আর বাগান থেকে ফুল তুলে নিয়ে যাব। অনেক কাজ তো বাড়িতে, তাই আসা হয় না, আর ভালো লাগে না একা আসতে। শোনো গোলাপি দিদি ভাই, আজকে ফুল তুলো না, অমাবস্যার দিন। তুমি অন্য কোনো একদিন এসে নিয়ে যেও। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করতে ভুল। মিঠু আর মধু নামের তারা দুই ভাই বাস করত। তারা দুজন অনেক গরিব অসহায় ছিল। একদিন হঠাৎ কি করে যেন তাদের গরুটাও মারা যায়। আরে এই মধু, এটা কিন্তু সম্পূর্ণ তোর জন্য হয়েছে, কারণ জঙ্গলে তুই একাই ছিলি আমাদের গরুর সঙ্গে। তাও কি করে এরকম হতে পারে? এটা নিশ্চয় তোর অলসতার কারণে, তুই কখনো ভালোভাবে খেয়াল রাখিসনি। আরে না ভাই, তুই যেমনটা ভাবছিস তেমনটা না। আমি এইখানে ছিলাম, কিন্তু একার কি করব বল, সে দুটো বড় বড় বাঘ এসে এই দশা। তাহলে তোকে আর কি বলবো বল, তুই তো জানিস আমাদের এই শেষ সম্বল শুধুমাত্র গরুটা। এর দুধ বেচে আমাদের সংসার চলতো, কিন্তু এখন তাওতে নেই, কি আর করবো। চ এখন দেখা যাক ভাগ্যে কি আছে আমাদের। এ কথা বলে তারা দু ভাইয়েই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে। আর অনেক তাদের মন খারাপ ছিল। কি আর করবে বেচারা মধু আর মিঠু, তারা দু ভাই অনেক ছোট একটা রাখাল বালক ছিল। এভাবেই তাদের সংসার চলতো। কিছু দূর যেতে না যেতেই জঙ্গলের মাঝে দেখা এক হরিণ আহত অবস্থায় পড়ে আছে। তারপর তারা থেমে গেল দেখে। আমাকে কি দেখতে পেয়েছো ভাইরা? আমি জঙ্গলে আহত অবস্থায় পড়ে, দয়া করে আমাকে তোমরা ফেলে যেও না, আমায় ভালো সুস্থ করে দাও। আরে তুমি তো একটা ছোট্ট হরিণ, এ তোমার কি অবস্থা হলো? তোমার তো শরীর দিয়ে দেখছিস পুরো রক্ত ঝরছে। তুমি চিন্তা করো না, আমরা আছি বন্ধু। আরে মধু, তুই কি পাগল হয়ে গেছিস? এ একটা বনের পশু হরিণ, একে নিয়ে যে আমাদের যদি আবার কোনো সমস্যা হয় তখন কি করবি? এখানে থাক। আরে ভাই, তুই এইসব কি কথা বলছিস? তোর কি একটু মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই? একটা অসহায় ছোট্ট হরিণ, সে রক্তপাত হয়ে পড়ে আছে, আর তুই বলছিস সে একে এনে থাকবে? না, এটা কিছুতেই না। আমি একে বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করব। তারপর দয়ালু মধু
তার ভাইয়ের কোনো কথা না শুনেই সেই হরিণটিকে কোলে তুলে নিয়ে গিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে সে বাড়ি চলে গেল। এখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো হরিণী বন্ধু। এখন চাইলে তুমি যেতে পারো জঙ্গলে, আবার আগের মতন দৌড়ে বেড়ে খেলা করতে পারো। তুমি সত্যি একজন ভালো মনের মানুষ মধু। তুমি আমার সত্যি খুব একটা ভালো বন্ধু। তুমি আমাকে অনেক সুস্থ করে তুলেছো, কারণ এখন আমি সম্পূর্ণ সুস্থ। তবে তোমাকে আমি একটা কিছু দিতে চাই। তোমরা অনেক গরিব, আজকের পর থেকে তোমাদের খাবারের আর কোনো অভাব থাকবে না। তোমাকে একটা আমি জাদুর ছড়ি দিচ্ছি। এই ছড়িতে যখন যা মন চাইবে বলবে, সব খাবার পেয়ে যাবে। বুঝেছো বন্ধু? আরে হরিণ বন্ধু, এটা কি সত্যি? এই ছড়িকে নিয়ে আমরা যেই খাবারের নাম করব সেই খাবারই পেয়ে যাব? তাহলে তো এটা সত্যি খুব আমাদের ভালো হয়। তুমি সত্যি আমাদের অনেকটা উপকার করলে। আমরা ঠিক মতন খেতে পেতাম না, যদি এখন পাই দেখি এখন সত্যি খাবার আসে কি না। তারপর মধু জাদুর ছড়িটিকে নিয়ে ঘরে চলে গেল। শোন ভাই, আজকের পর থেকে না আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই জাদুর ছড়ি আমাদের কাছে আছে এখন। আচ্ছা, এই জাদুর ছড়ি দিয়ে তুই কি এমন কাজ করবি শুনি যে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না? তোর কোনো আর ঝাড়ি শেষ নেই মধু। তুই এখন পাগল হয়ে গেছিস নাকি? আরে না ভাই, তুই দেখ তাহলে জাদুর ছড়ির কি গুণ। এই হরিণী বন্ধু আমাকে দিয়েছে। এই জাদুর ছড়ি থেকে আমরা যেই খাবার চাবো সেটাই পাবো। তাহলে তুই দেখ এখন আমরা খাবার চাইছি। জাদুর ছড়ি, তুমি আমাদের 2 থালি ফল দাও, আমাদের 2 ভাইয়ের জন্য। এক্ষুনি দাও আমাদেরকে। তারপর জাদুর ছড়ি তাদেরকে সত্যি 2 থালি ফল দেয়। এ দেখে তো তারা 2 ভাই অনেক খুশি হয়। আরে আরে মধু, এ তো সত্যি জাদুর ছড়ি আমাদেরকে 2 থালি ফল এক্ষুনি দিয়ে দিল। এ তো আমাদের বিশাল ব্যাপার, আমরা তো বিশ্বাস করতে পারছি না। আরে ভাই, এই জাদুর ছড়ি থেকে আমরা যেই জিনিস চাবো তাই দিবে। এবার দেখ জাদুর ছড়ি, তুমি আমাদের বাড়িটাকে এক্ষুনি নতুন বাড়ি করে দাও। এ কথা বলতেই সঙ্গে সঙ্গে একটা নতুন বাড়ি হয়ে গেল। তারপর এই জাদুর ছড়ির জন্য তাদের 2 ভাইয়ের দুঃখ কষ্ট সব দূর হয়ে গেল, কারণ তারা এখন এই জাদুর ছড়ি থেকে যেটা খাবার মন চাইতো সেটাই বলতো আর সেই খাবারটাই পেয়ে যেত। কারণ এখন তাদের আর কোনো দুঃখ কষ্ট ছিল না। এখন তাদের 2 ভাইয়ের অনেক সুখে শান্তিতে দিন কাটছিল। অনেক দিন হয়ে গেল আমাদের সে নদীতে মাছ ধরতে যাওয়া হয়নি। ভাবছি আজ একটু যাব নদীতে। আরে হ্যাঁ হ্যাঁ, যাও। তোমার তো কোনো কাজকর্ম নাম কথা নেই, শুধু মাছ ধরা আর মাছ ধরা। আরে আমার সোনা বউ, তুমি রাগ করছো কেন বলো দিনি? আমাদের তো মাছ মারাই কাজ নাকি? মাছ না মারলে আমরা কি খাবো বলো তো? কেন, এই নদীতে মাছ ধরা ছাড়া আর কি কোনো কাজকর্ম নেই বাবা? যাও যাও, তোমাকে আর কে কি বলবে, যা মন যায় তাই করো। আরে জেলে ভাই যে, তোমাকেই খুঁজছিলাম ভাই। তা তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার সঙ্গেই কিছু কথা ছিল ভাই। আরে মহেশ ভাই যে, বলো বলো ভাই, কি দরকার? এই আমি একটু যাচ্ছিলাম আমাদের নদীর পাড়ে মাছগুলো দেখতে, সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ভাই, তুমি তাহলে যাও নদীর পাড়ে। তোমার সঙ্গে অন্য একদিন কথা হবে বসে, বুঝেছো? এ পুকুরে প্রায় 50,000 টাকার মাছ ছেড়েছিলাম, সব মাছ তো মারা গেছে। এ কথা বউকে বলতে পারছি না, কি করব দুঃখে নিয়ে এখন। আরে জেলে ভাই, তুমি এসেছো তাহলে? তুমি কোনো দুঃখ করো না, তোমার সব মাছ মারা গেলেও একটা মাত্র জাদুর মাছ আমি বেঁচে আছি, সোনালি মাছ। আরে এটা তো সত্যি একটা সোনালি কথা বলা মাছ। এ বাবা, এ আমার পুকুরে কি মাছ এলো? এটা কি সত্যি জাদুই মাছ?
তুমি কি সত্যি জাদুই মাছ বন্ধু? সোনালি মাছের জেলের কথা শুনে অনেক মায়া হলো। শোনো জেলে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব দুঃখ। একদা গভীর জঙ্গলে এক চালাক শিয়াল বাস করত। সে তার বুদ্ধির জন্য খুব পরিচিত ছিল। একদিন শিয়াল দেখল এক বাঘ আর এক হরিণ ভীষণ ঝগড়া করছে। তাদের ঝগড়ার কারণ ছিল একটি মরা হরিণকে নিয়ে। কে আগে খাবে তা নিয়ে চলছিল এক তুমুল বিপদ। এসব দেখে শিয়ালের মনে মনে হাসলো আর ভাবলো, এদের বোকা বানাতে হবে যেই করে হোক, এটাই সুযোগ। তারপর শিয়াল তাদের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনারা কেন ঝগড়া করছেন? এই সামান্য একটি হরিণ নিয়ে আপনাদের মতো মহান প্রাণীদের ঝগড়ার শোভা পায় না। বরং আপনারা একটা কাজ করুন মহারাজ। বাঘ আর সিংহ দুজনেই অবাক হয়ে শিয়ালের দিকে তাকালো। আর সিংহ গর্জন করে বলল, তাহলে বল কি কাজ করব আমরা? আপনারা তো দুজনেই খুবই শক্তিশালী। কে বেশি শক্তিশালী তা প্রমাণ করার জন্য একটি প্রতিযোগিতা করুন। যে জিতবে সেই এই হরিণটিকে খাবে। শিয়ালের এ কথা শুনে তারা দুজনেই খুব উৎসাহিত হলো আর শিয়ালকে জিজ্ঞেস করলো। তখন শিয়াল বিনয়ের সাথে বলল সিংহকে, তাহলে বল শিয়াল, কিসের প্রতিযোগিতা হবে? তারপর শিয়াল মুচকি হেসে বলল, ওই যে দেখুন মহারাজ, দূরে একটি উঁচু পাহাড় দেখা যাচ্ছে। যে সবার আগে সে পাহাড়ের চূড়ায় পৌঁছাবে সেই হবে সবচেয়ে শক্তিশালী বেশি, আর হরিণটি তাই পাবে। বাঘ আর সিংহ শিয়ালের কথায় রাজি হয়ে গেল। তারা দুজনেই পাহাড়ের দিকে দৌড়াতে শুরু করলো। বাঘ ছিল খুব দ্রুত, কিন্তু সিংহ ছিল বিশাল এবং শক্তিশালী। তারা একে অপরের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছিল। কে আগে পৌঁছাবে এ নিয়ে অনেক উত্তেজনা ছিল। এদিকে শিয়াল শান্তভাবে দাঁড়িয়ে রইল। বাঘ আর সিংহ যখন পাহাড়ের মাঝামাঝি পৌঁছে গেছে, তখন শিয়াল দ্রুত হরিণটিকে টেনে নিয়ে তার গুহায় চলে গেল। যখন বাঘ আর সিংহ ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছালো, তারা নিচে তাকিয়ে দেখলো হরিণটি সেখানে নেই। তারা বুঝতে পারলো শিয়াল তাদেরকে বোকা বানিয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শিয়াল ততক্ষণে পেট ভরে হরিণের মাংস খেয়ে তার গুহায় আরাম করছিল। এই গল্প থেকে আমরা শিখি যে শারীরিক শক্তির চেয়ে বুদ্ধি অনেক বেশি শক্তিশালী। শিয়াল তার বুদ্ধি খাটিয়ে বাঘ আর সিংহকে বোকা বানিয়ে নিজের কাজ হাসিল করতে পেরেছিল। আমার ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের নাম হলো জন্মদিন। বাঘা ভাই, আজকে মোর জন্মদিন। তোমায় কিন্তু সবাইকে নিমন্ত্রণ করে আসতে হবে। আজকেই কিন্তু যেতে হবে এক্ষুনি। হ্যাপি বার্থডে শিয়াল ভাই, হ্যাপি বার্থডে। তোমায় এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি সবাইকে নিমন্ত্রণ করতে যাচ্ছি এক্ষুনি। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা বাঘা ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে তুমি বেরিয়ে পড়ো এক্ষুনি। আচ্ছা শিয়াল ভাই, তুমি তাহলে ভালো করে জায়গাটা সাজিয়ে নেও গা, বেলুন দিয়ে ভালো করে সাজিয়ে নিবে। আচ্ছা বাঘা ভাই, তাহলে তুমি এক্ষুনি যাও, আমি সাজিয়ে সবকিছু রেডি করে রাখছি। আচ্ছা শিয়াল ভাই, তাহলে আমি গেলাম, তুই এক্ষুনি গিয়ে সব সাজিয়ে নেগা। একা একা বসে তুমি কি করছো গো শিয়াল ভাই? আমি তোমার কাছে এলাম, কালকে আমার বন্ধুর জন্মদিন, তাই তোমাকে নিমন্ত্রণ করতে এলাম। তাই নাকি বাঘা ভাই? তোমার বন্ধু শিয়ালের জন্মদিন? আচ্ছা ঠিক আছে, যাবো তাহলে, তুমি চিন্তা করো নি। আরে হ্যাঁ গো শিয়াল ভাই, আজকে আমার বন্ধুর জন্মদিন। তুমি আজকে সকাল সকাল করে চলে যাবে, সন্ধ্যের আগে কিন্তু। আচ্ছা বাঘা ভাই, তুমি চিন্তা করো না,
আমি ঠিক সন্ধ্যের আগে পৌঁছে যাব। তোমরা ওইখানে থাকবে, আমি ঠিক চলে যাব। কত কষ্ট করে গাছগুলো না রোজ রোজ জল দিয়ে কত বড় করলাম গো। গাছগুলো কি সুন্দর সবুজ সবুজ পাতা হয়েছে, লাল লাল ফল আরে সেলো হয়েছে। ভাই, তুমি কি করছো এখানে একা একা গো? কি গাইছো? আরে দেখে রে, আমি যা ইচ্ছে তাই করি। তোর কি রে, তোর মুখখান দেখি। আরে আরে বাঘ ভাই যে, আমি বুঝতেই পারিনি যে তুই আসবি আমার এইখানে। তা বেশ ভালো। আরে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোকে বলতে এলাম, আজকে আমার বন্ধু শিয়ালের জন্মদিন, তাই তোকে নিমন্ত্রণ করতে এলাম। আরে বাঘ ভাই, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে যাব সন্ধ্যের আগে। আচ্ছা শিয়াল ভাই, তাহলে তোমরা থাকো, আমি এক্ষুন যাই, অনেক কাজ আছে। আরে বাঘ ভাই, সব কমপ্লিট হয়ে গেছে তো সঙ্গে নিমন্ত্রণ করা। তাহলে সব আসুক, তারপর কেক কাটা শুরু। হ্যাঁ শিয়াল বন্ধু, তুমি কিচ্ছু চিন্তা করো না, এই সবাই এলো বলে এক্ষুনি কেক কাটা শুরু হয়ে যাবে। শুভ জন্মদিন শিয়াল বন্ধু, তুমি খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রেখো। হ্যাপি বার্থডে শিয়াল ভাই, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে শিয়াল বন্ধু, হ্যাপি বার্থডে। খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাঘ বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার অনেক হেল্প করেছো, আর তোমাদের সবাইকে ধন্যবাদ আমার জন্মদিনে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আজকের গল্প হলো এক ক্ষুধার্ত বোকা শিয়ালের। সে এক দিনের কথা। এক জঙ্গলে ছিল দুই শিয়াল, আর এইখানে ছিল এক শিয়াল, সে খুব ক্ষুধার্ত ছিল। আর এইখানে আছে এক শিয়াল, পাহাড়ের নিচ থেকে দুটো মুরগির দিকে অনেকক্ষণ থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। সে মনে মনে চিন্তা করে মুরগিগুলোকে কখন খাবে। আজকে দুটো মুরগি পেয়েছি, দেখে একদম জিভে জল চলে আসে, কিন্তু এখন খেলে হবে না। এরা জঙ্গলের খাবার খেয়ে বড় হোক, আমি কিছুক্ষণ পরে সে খেয়ে যাব। কি গো শিয়াল ভাই, তুমি এখানে একা একা হেঁটে কোথায় যাচ্ছ? এই জঙ্গলে আর শিকার পাওয়া যায় না। এই তো শিয়াল ভাই, কি আর করব, এই একটু জঙ্গলে বেরিয়েছি শিকারের খোঁজে। আরে শিয়াল ভাই, এই জঙ্গলে শিকার পাইতে হলে কিছু বুদ্ধি লাগে, যা তোমার মধ্যে নেই। কেন রে শিয়াল ভাই, শিকার পেতে গেলে আবার কিসের বুদ্ধি লাগে? তা বল দিনি আমায়, তোর কিসের বুদ্ধি আছে? চলো শিয়াল ভাই, তোমাকে আর শিকার চিন্তা করতে হবে না। আমি এক্ষুনি দুটো মুরগি দেখিলাম, তারা খাবার খাচ্ছে, এতক্ষণ তাজা হয়ে গেছে, চলো যে খেয়ে নিব। হ্যাঁ রে হ্যাঁ, তাড়াতাড়ি চ শিয়াল ভাই, আমায় অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু চ, খাবারগুলো খেয়ে নেই। আসলে তারা দুইজনই ছিল একদম বোকা এই জঙ্গলের মধ্যে। শিয়াল ভাই, কোথায় গেল তোর মুরগির শিকার? কই তাড়াতাড়ি দিয়ে দিয়ে দেখা, আমায় অনেক খিদে পেয়েছে, আর পারি না সহ্য করতে। আরে শিয়াল ভাই, আমি তো এইখানে দেখে গেছিলাম দুটো মুরগি আরামাইসে খাবার খাচ্ছিল, আমি ভাবলাম ওরা খেয়ে একটু তাজা হোক তারপর খাবো। আরে বোকা শিয়াল, ওরা কি এতক্ষণ এইখানে তোর জন্য থাকবে নাকি? ওরা খাবার খেয়ে ওদের পেট ভরিয়ে ওরা এইখান থেকে চলে গেছে। আসলে মুরগিগুলো এইখান থেকে খাবার খেয়ে
তারা দুজনেই চলে গিয়েছে অনেক আগে। তুই এটা কি করেছিস রে বাজি, মূর্খ শিয়াল? তোর কি কোনো বুদ্ধি নেই? এইভাবে কি মুরগি থাকে নাকি? আরে শিয়াল ভাই, তুমি কি করে বুঝবে? আসলে আমি ভেবেছিলাম ওরা খেয়ে একটু মোটা তাজা হোক, তারপর ওদেরকে শিকার করব। তোরা তার আগেই পালিয়ে গেছে, তো আমি কি করব? একা একা ঘুরে বেড়াই আমি বন জঙ্গলে, যেখানে শিকার পাই খাবো ধরে ধরে। হু হা হা হা, হুকি হুয়া হুয়া, চলে একা একা। তারপর শিয়াল অনেক ঘোরাঘুরির পর জঙ্গলের শেষে পায় এক লাল চেরি ফলের গাছ। ওহো, লাল চেরি ফল! কতদিন এই ফল খাইনি আমি শিয়াল। এই ফল আজকে খেয়েই ছেড়বো, আমায় এক্ষুনি খেতে হবে। যে করেই হোক আমার ফল খেতেই হবে। আর একবার চেষ্টা করে দেখি তো। এ, 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 ধুর বাবা, এতক্ষণ চেষ্টা করার পর এই লাল চেরি কিছুতেই পারতে পারলাম না। আমার যে করে হোক খেতেই হবে। আসলে শিয়াল অনেকবার চেষ্টা করলো, তারপরও সে একটা লাল চেরি পারতে পারলো না। সে অনেক ক্লান্ত হয়ে যায়। তারপর সে দাঁড়িয়ে থাকে বিশ্রাম করে। সে ভাবতে থাকে, আমি এই চেরি ফল কি করে খাবো। তারপর সে বলতে থাকে, ধুর, বোকার মতো আমি এতক্ষণ কি ফল পারছি। আসলে লাল চেরি ফল বোকারাই খায়, চেরি ফল বাজে। একদম চেরি ফল ভালো না, চেরি ফল একদম বাজে, টক চেরি ফল টক। বন্ধুরা, এই গল্পটা থেকে তোমরা কি বুঝলে?